গুড মর্নিং। আবার অনেক দিন পরে তোমাদের সাথে আলোচনা হবে, কথা হবে। আজকে আমরা শিখব সোশ্যাল লার্নিং থিওরি অ্যালবার্ট বান্দুরার। সবাই হয়তো পড়েছো, খুব সহজ জিনিস, কিন্তু আমি কথা দিচ্ছি এভাবে তোমরা পড়োনি। আর আজকে যেভাবে আমরা আলোচনা করব, যেভাবে শিখব, এটা যদি পুরোটা দেখো বা এই আলোচনায় যদি থাকো, তাহলে আর কোনো দিন ভুলবে না, ভুলতে চাইলেও ভুলবে না। যতদিন বাঁচবে এই থিওরি মনে থাকবে। আর আমরা এখান থেকে শিখব কিভাবে পড়তে হয় কোনো থিওরি, কিভাবে বুঝতে হয়, কিভাবে জানতে হয়। আর এই থিওরিকে শুধুমাত্র এক্সাম পার্সপেক্টিভে আমরা দেখব না, সাথে সাথে নিজেদের জীবনে এই থিওরির গুরুত্ব কতটা, কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, সেই জায়গাটাও কিন্তু আমরা আজকে এক্সপ্লোর করব। সুতরাং শুধুমাত্র পড়ার জন্য বা পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য এই ভিডিও দেখার দরকার নেই। তুমি যদি তোমার জীবনকে পাল্টাতে চাও, জীবনকে বদলাতে চাও, এই অ্যালবার্ট বান্দুরার থিওরিকে কাজে লাগিয়ে, তবেই এই ভিডিও দেখো। এবং যদি না ভুলতে চাও কোনো দিন, এই ভিডিও দেখো। আর এক্সাম তো যেটা তুমি জীবনে কাজে লাগাতে পারবে, সেটা তো সেখান থেকে যা প্রশ্ন আসবে এক্সামে তা তো করতেই পারবে, সে নিয়ে কোনো সন্দেহই নেই। তো চলো আজকের আলোচনা শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে, তবেই বোঝা যাবে, তবেই মজা আসবে। হ্যাঁ জানি এখন বড় বড় ভিডিও দেখতে কারো মজা লাগে না, তাই আমি চেষ্টা করব যতটা শর্টে আলোচনা করা যায়। কিন্তু একটু ডিটেলসে বুঝতে হলে, একটু মজা নিতে গেলে, একটু বিষয়ের মধ্যে ঢুকতে গেলে একটুখানি তো সময় দিতেই হবে। আর এটা যে কোনো সাবজেক্টের যে কোনো ছেলে মেয়েরা কিন্তু এই ভিডিও দেখতে পারো, এখান থেকে অনেক কিছু শিখবে। কীভাবে পড়তে হয়, কীভাবে জীবনে আমরা শিখি, কিভাবে আমাদের জীবন চলে, এবং পরীক্ষার উত্তর তো এখান থেকে পারবেই, যাদের এটা সিলেবাসে রয়েছে, সে নিয়ে কোনো ডাউট নেই। তো এই সোশ্যাল লার্নিং থিওরি আমি আগেই বললাম অ্যালবার্ট বান্দুরা প্রোভাইড করেছেন। তিনি 1961 সাল থেকে তার এই এক্সপেরিমেন্ট শুরু করেন। এখান থেকে আমরা শিখব থিওরি সম্পর্কে, তার এক্সপেরিমেন্ট, বোর্ডল এক্সপেরিমেন্ট সম্পর্কে, কিভাবে আমরা শিখি, তার 4টে স্টেপ বলেছেন তিনি, সেগুলো জানবো, এবং নিজেদের জীবনে সেটা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, এবং এক্সামে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমরা দেখব। তাহলে অ্যালবার্ট বান্দুরা মূলত এক্সপেরিমেন্টাল স্টাডি করেছেন, এবং তিনি বলেছেন অবজারভেশন থেকে আমরা শিখি। তো তার থিওরিকে আমরা সেই জন্য অবজারভেশন লার্নিং থিওরিও বলে থাকি। কিন্তু এটাও ঠিক, তিনি বলেছেন অবজারভেশন বা দেখা আর শেখা বা সেটা পারফর্ম করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেটা শিখে করে ফেলা আর শুধুমাত্র দেখে জেনে নেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আর এই দুটোর মাঝখানেই যে প্রসেস কাজ করে, সেটাকেই তিনি কগনিটিভ প্রসেস বলেছেন। তাই পরবর্তীকালে তিনি তার থিওরিকে সোশ্যাল কগনিটিভ থিওরি নামেও কিন্তু অভিহিত করেছেন। আমরা প্রত্যেকেই জানি, আমরা দেখে শিখি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবে মা বাবা ফোনে কথা বলে যেভাবে, কিছুদিন পর সেই বাচ্চাটা তার খেলনা মোবাইলটা কানে নিয়ে ওইভাবে কথা বলে, হ্যালো শুনতে পাচ্ছ, ভালো আছো, তো এইভাবে কথা বলার চেষ্টা করে। তার মানে তাকে কেউ ওটা শেখায়নি, সে দেখে দেখে শিখেছে। তো বান্দুরার থিওরি কিন্তু এই জায়গাগুলো এক্সপ্লোর করেছে। কিন্তু এই যে বললাম, শুধুমাত্র দেখা আর সেটা হয়ে ওঠার মধ্যে পার্থক্য আছে, সেটাও বান্দুরা উদাহরণ দিয়েছেন। এবং তার থিওরি আমি আগেই বললাম, মিডিলে একটা কগনিটিভ প্রসেস আছে, এবং এই দেখার হয়ে ওঠার মধ্যে তার থিওরি সেই জন্য বিহেভিয়ারিজম এবং কগনিটিভিজমের মধ্যে একটা ব্রিজ তৈরি করেন। বিহেভিয়ারিস্টিকরা মূলত কী বলেছেন, আমরা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে শিখি। বান্দুরা বলছেন না, সবসময় এক্সপিরিয়েন্স দরকার হয় না, আমরা দেখে শিখি, অবজারভেশনের মধ্য দিয়ে শিখি। বিহেভিয়ারিস্টিকরা বললেন আমরা রিইনফোর্সমেন্ট পেলেই শিখি। আমরা যেটা পাই সেটার ফলাফল যদি তৃপ্তিদায়ক হয় তবে আমরা এনকারেজ হই, আমরা করি, আর যদি তৃপ্তিদায়ক না হয় আমরা সেই আচরণ ভুলে যাই। অর্থাৎ রিইনফোর্সমেন্টের ছাড়া আমরা শিখি না। অন্যদিকে বান্দুরা বললেন না, রিইনফোর্সমেন্ট ছাড়াও আমরা শিখি, সেটা তিনি প্রমাণও করলেন তার পরীক্ষায়। এবং তার এই দেখা এবং হয়ে ওঠার মাঝে যে গ্যাপ আমি বলছি, সেই গ্যাপটাকে বলা হচ্ছে কগনিটিভ প্রসেস। ওই প্রসেসটা না করলে হয়ে ওঠা হয় না। তো সেই জন্য তার থিওরিকে তিনি 1986 সালে রিনেমড করেন বা নতুন নাম দেন, সেটা হচ্ছে সোশ্যাল কগনিটিভ থিওরি। তো আমরা মূলত তিনি বললেন আমরা মডেল দেখে শিখি, বা যাকে দেখে শিখি তাকে মডেল বললেন। মডেল মানে যেটাকে দেখে, যাকে দেখে আমরা অনুকরণ করি, যেরকম রোল মডেল বলি। তো এরকম মডেল আমরা আশেপাশে তৈরি করি এবং তাকে দেখে শিখি। যেরকম একটা বাচ্চা ছেলে মেয়ের জন্য তার বাবা, বা যে কারোর জন্য তার বাবা হতে পারে বা মা হতে পারে একজন মডেল, টিচার হতে পারেন একজন মডেল, ফ্রেন্ড বা কোনো সিনিয়র হতে পারেন একজন মডেল।
কোনো একটা ফিগার বা মুভির কেউ বা কোনো অথরিটি হতে পারে, মডেল, যাকে দেখে, যাকে অবজার্ভ করে, যার দিকে অ্যাটেনশন দিয়ে আমরা শিখি, তিনি আমাদের কাছে মডেল। তো এই মডেলের গুরুত্ব কিন্তু তিনি বলেছেন, মডেল থেকেই কিন্তু আমরা শিখি। এবারে খুব সুন্দর একটা জায়গা তার এক্সপেরিমেন্টটা আমি একটু ডিটেলসে বলবো, একটু ধৈর্য ধরে শোনো, খুব ভালো লাগবে। বান্দুরা মূলত একটা বোবো ডল নিয়ে এবং একজন অ্যাডাল্ট মডেল নিয়ে এক্সপেরিমেন্ট করেন, এবং তার এক্সপেরিমেন্টের স্যাম্পল ছিল 72 জন ছাত্রছাত্রী। কারা তারা? নার্সারি চিলড্রেন। কত বছর বয়সের? 3 থেকে 6 বছর বয়সের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নার্সারি যে সমস্ত ছেলে মেয়ে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অন্তর্গত নার্সারি স্কুলের ছেলে মেয়েদের 3 থেকে 6 বছর বয়স যাদের, তাদের 72 জনকে তিনি বেছে নেন এই এক্সপেরিমেন্ট করার জন্য, এবং এই 72 জনকে তিনি 24 জন করে 3টে গ্রুপে ভাগ করেন। খুব মন দিয়ে শুনবে, এই এক্সপেরিমেন্টটা শুনলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিন্তু আজকে খুব ডিপে ঢুকবো, আর আমি বললাম আগেই যে যেভাবে তোমরা কোনো দিন পড়োনি সেইভাবে বলার চেষ্টা করব। তো 3টে গ্রুপে তিনি 72 জনকে ভাঙলেন, এবং 3টে গ্রুপকে তিনি ইকুয়াল রাখলেন। ইকুয়াল কোন দিক থেকে? তাদের অ্যাগ্রেসিভনেসের দিক থেকে, তাদের কামনেসের দিক থেকে ইকুয়াল করলেন। কিভাবে করলেন? তিনি যে সমস্ত টিচাররা এই সমস্ত ছেলে মেয়েদের পড়ায়, বা যে সমস্ত স্কলাররা আগে এই সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে মিট করেছে, তাদের কাছ থেকে তিনি ইনফরমেশান নিলেন, তাদের কাছ থেকে ডেটা নিলেন যে এই 72 জনের মধ্যে কারা মূলত তুলনামূলক অ্যাগ্রেসিভ, কারা শান্তশিষ্ট, কারা চুপচাপ থাকে, এবং তিনি এই ডেটাগুলো নিয়ে বুঝতে পারলেন। এবং 3টে গ্রুপেই কিছু অ্যাগ্রেসিভ, কিছু শান্তশিষ্ট, কিছু চুপচাপ থাকে, এরকম ছেলে মেয়ে রাখলেন, অর্থাৎ 3টে গ্রুপকে সমান করলেন। এটাকে এক্সপেরিমেন্টাল রিসার্চের ভাষায় বলা হয় র্যান্ডমাইজেশন করলেন। 3টে গ্রুপকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করলেন 24 জন করে, যেখানে ছেলে মেয়ে সবাই আছে, 12 জন ছেলে 12 জন মেয়ে প্রত্যেকটা গ্রুপে। এবং এবার তিনি একটা গ্রুপকে কি করলেন? একটা গ্রুপকে দেখালেন একটা বোবোডল এক্সপেরিমেন্ট। 24 জনের একটা গ্রুপকে কী এক্সপেরিমেন্ট ছিল? বোবোডল মানে একটা বড় পুতুল, বড় সাইজের, যার নিচের দিকটা ভারী, উপর দিকটা হালকা। তার কারণ কি? পুতুলটাকে যতই মারা হোক, যতই শুইয়ে দেওয়া হোক, সেটা আবার অটোমেটিক সোজা হয়ে যায়। এবং একজন অ্যাডাল্ট মডেল মানে একজন মানুষ এখানে, তাকে দিয়ে তিনি ওই বোবোডলটাকে মারছেন। ওই বড় 6 ফুট সাইজের বোবোডল পুতুল, সেটাকে মারছে, লাথি মারছে, ঘুষি মারছে, শুইয়ে দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেটা আবার সোজা হয়ে যাচ্ছে। এবং সেই বোবোডলটাকে এটা ওটা বলছে। এর জন্য স্পেসিফিক তিনি শব্দও ব্যবহার করেন কতকগুলো। মানে ওই মডেলটা ওই বোবোডলটাকে অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে, অর্থাৎ রাগ দেখাচ্ছে, পাঞ্চ মারছে, লাথি মারছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, কিছু রাফ কথা বলছে। এরকম একটা চোখের সামনে, ওই 24 জন বাচ্চাদের সামনে এরকম একটা দৃশ্য বান্দুরা দেখালেন, যে একটা বোবোডলকে বা বড় পুতুলকে একজন অ্যাডাল্ট মানুষ তিনি মারছেন, অ্যাডাল্ট মানুষ বা মডেল তিনি মারছেন, লাথি মারছেন, ছুঁড়ছেন, এটা ওটা কথা বলছেন, রাগ দেখাচ্ছেন। 24 জনকে এটা তিনি দেখালেন। বাকি 24 জনকে তিনি কি দেখালেন? বাকি 24 জনকে তিনি আরেকটা রুমে দেখালেন যে ওই বোবোডলটাকে একজন মডেল আদর করছে, এবং বোবোডলের আশেপাশে কিছু খেলনা ছিল সেগুলো নিয়ে খেলছে। এবং আর বাকি 24 জনকে তিনি কিছুই দেখালেন না, না মারছেন এটা দেখালেন, না আদর করছেন, না খেলছেন এটা দেখালেন। তো এরকম 3টে গ্রুপকে 3 রকমভাবে তিনি সাজালেন, বা 3টে জিনিস, 2টো গ্রুপকে তো দেখালেন, আর একটা গ্রুপকে কিছুই দেখালেন না। তো এরকম 3টে গ্রুপ। এবার তারপরে গিয়ে এই 3টে গ্রুপকেই একটা রুমে নিয়ে যাওয়া হলো, এবং সেই রুমে নিয়ে যাওয়ার পর যাতে এই ছাত্রছাত্রীরা ঘুমিয়ে না যায় বা খুব শান্তশিষ্ট না হয়ে যায়, সেই জন্য তিনি কি করলেন? একটু এদের মধ্যে বিরক্তির প্রকাশ ঘটানোর জন্য তিনি কতগুলো খেলনা রাখলেন একটা রুমে, এবং সেখানে এই ছাত্রছাত্রীদের নিয়ে গেলেন, এবং তার সহযোগী যারা ছিল তারা বলছেন ওই ছাত্রছাত্রী বা বাচ্চাদেরকে, এটা আমার খেলনা, আমি তোমাদের দেবো না। এর ফলে বাচ্চারা একটু বিরক্তি হচ্ছে বা অসন্তুষ্ট হচ্ছে, তাদের একটু রাগ হচ্ছে। বাচ্চাদের সামনে বড়রা ওই খেলনা নিয়ে পালিয়ে যাচ্ছে, তাদেরকে দিচ্ছে না, বলছে আমার খেলনা, আমি তোমাকে দেবো না। এভাবে কিন্তু 3টে গ্রুপের মধ্যে তিনি এটা করলেন একটু অ্যাগ্রেসিভনেস, একটু বিরক্তি নিয়ে আসার জন্য। তারপর তিনি এই 3টে গ্রুপকে
তৃতীয় রুমে নিয়ে গেলেন তিনটে গ্রুপকে একসাথেই, এবং তৃতীয় রুমে যেখানে একটা ওই বড় পুতুলটা রাখা ছিল ববডল, যেটাকে মডেল খুব আঘাত করছিল, তার সাথে আশেপাশে প্রচুর খেলনা রাখা ছিল, এই তিনটে গ্রুপকে তিনি ওই তৃতীয় রুমে ছেড়ে দিলেন এবং সবাই বেরিয়ে চলে আসলেন। ওই ৭২ জন থাকলো হিডেন ক্যামেরা বা বা লুকিয়ে তাদেরকে অবজার্ভ করলেন। যে ২৪ জনকে দেখানো হয়েছিল অ্যাগ্রেসিভনেসটা, অর্থাৎ ওই বোবো ডলটাকে মারা হচ্ছে, লাথি মারা হচ্ছে, ছোঁড়া হচ্ছে, সেই ২৪ জন ওই বোবো ডলের সাথে তাই করলো, ঠিক একই রকমভাবে পাঞ্চ মারলো, লাথি মারলো, ছুঁড়লো। এমনকি যে শব্দ ব্যবহার করে ওই বোবো ডলকে রাগ দেখানো হচ্ছিল, মডেলটা রাগ দেখাচ্ছিলেন, যে ২৪ জন এটা দেখেছিল সেই ২৪ জন একই শব্দ ব্যবহার করে ওই ববডলটাকে রাগ দেখাচ্ছে, ছুঁড়ছে, মারছে, পাঞ্চ করছে, লাথি দিচ্ছে, ঘুষি দিচ্ছে। বাকি ২৪ জন যাদেরকে কামনেস দেখানো হয়েছিল, খেলছিল ববডলের সাথে বা অন্যান্য খেলনার সাথে মডেলটা, এটা যাদেরকে দেখানো হয়েছিল সেই ২৪ জন কিন্তু একই কাজ করছে, তুলনামূলকভাবে অত অ্যাগ্রেসিভ হচ্ছে না। হ্যাঁ, ওদের থেকে একটু একটু এক আধজন হচ্ছে, কিন্তু অতটা অ্যাগ্রেসিভ হচ্ছে না। তারা আশেপাশের জিনিস নিয়ে খেলছে, তারা ববডলের মাথায় হাত বোলাচ্ছে। আর বাকি ২৪ জন যাদেরকে কিছুই দেখানো হয়নি, তাদের মধ্যে মিশ্র প্রকৃতির রিয়াকশান দেখা যাচ্ছে। কেউ খেলছে, কেউ ওদের দেখে ওদের সঙ্গে মিলে মারছে, এরকম করছে। তো এর ফলে কি, এর ফলে বান্ধুরা প্রমাণ করতে পারলেন তাহলে যারা দেখছিল অ্যাগ্রেসিভনেস, তারা অ্যাগ্রেসিভনেসের প্রকাশ ঘটিয়েছে। তো আমরা দেখে শিখি। বাচ্চারা কি করলো, যেটা দেখলো সেটাই শিখলো। তাদের কিন্তু ওই ববডল সম্পর্কে আগে কোনো ধারণা ছিল না, ওটাকে নিয়ে কি করতে হবে তারা জানতো না। তারা দেখলো একজন মডেল বা একজন অ্যাডাল্ট মানুষ ওর সঙ্গে মারপিট করেছে, তাই তারা মারপিট করেছে। যারা মারপিট দেখেনি, কামনেস দেখেছে, খেলতে দেখেছে, তারা কিন্তু খেলেছে, তারা অতটা রাগ দেখায়নি। আর যারা কিছুই দেখায়নি তারা সব রকম করেছে। তারা কি করবে কেউ কেউ বুঝে উঠতে পারছিল না। তো এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট এখানেই শেষ হয়নি, এটা ১৯৬১ সালে তিনি করলেন। এরপর তিনি ১৯৬৩ সালে গিয়ে ফলো আপ করলেন, সেটাতে আমি আসছি। তো এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম আমরা দেখে শিখি। অর্থাৎ যদি তুমি এই দেখে শেখার জন্য কি প্রথমে দেখতে হবে, ওয়াচ করতে হবে, তারপর তাদেরকে ফার্স্ট্রেটেড করা হলো এবং তারপর টেস্ট করলেন। এর পরের স্লাইডে আমরা যাই। রেজাল্ট তো আমি বললাম, এই শব্দটা শক হিম ইন দ্য নোজ, এই শব্দটা বারবার ওই মডেল ব্যবহার করেছিল যখন অ্যাগ্রেসিভনেস, ঘুষি, লাথি মারছিল। তো ওই ২৪ জন যারা এটা দেখেছিল তারাও কিন্তু এই সেন্টেন্সটা বারবার ব্যবহার করছিল। তো ১৯৬৩ সালে এরপরে তিনি আবার এক্সপেরিমেন্ট করলেন, ফলো আপ করলেন ওই চিলড্রেনদের। কীভাবে? ওই মডেলটাকে আবার মারতে দেওয়া হয়েছিল এবং মডেলটাকে একটা গ্রুপকে দেখানো হলো মডেলটাকে শাবাশি দেওয়া হচ্ছে। ২৪ জনের একটা গ্রুপকে দেখানো হলো মডেলটাকে শাবাশি দেওয়া হচ্ছে, বা ২৪ জনের বা কিছু জনের একটা গ্রুপকে দেখা হলো মডেলটাকে শাবাশি দেওয়া হচ্ছে মারার জন্য, অ্যাগ্রেসিভনেস দেখানোর জন্য। আর কিছু জনকে দেখানো হলো মডেলটা যখন মারছে ওই ববডলটাকে, তখন মডেলটাকে বকাবকি করা হচ্ছে, কেন মারছো, এরকম মারতে নেই, ভুল করছো তুমি, তোমাকেও তাহলে মারা হবে, অর্থাৎ পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তো এই মডেলটাকে যখন রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে বা প্রশংসা করা হচ্ছে মারার জন্য, এইটা যে গ্রুপটা দেখলো তারা পরবর্তীকালে মডেলটাকে বেশি মারছে। পরবর্তীকালে আলাদা করে যখন তাদেরকে ওই পুতুলটা দেওয়া হয়েছে, ববডল দেওয়া হয়েছে, তারা পুতুলটার উপরে বেশি অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে। কারণ তারা মনে করছে আমাদেরও শাবাশি দেওয়া হবে, কারণ ওই মডেলটা মেরেছিল, ওকে শাবাশি দেওয়া হয়েছে, আমাদেরও শাবাশি দেওয়া হবে, তাই তারাও মারছে। কিন্তু ডাইরেক্ট তাদের শাবাশি দেওয়া হচ্ছে না, তারা মডেলকে শাবাশি দেওয়া দেখে তারা কিন্তু সেম কাজ করছে। এটাকেই বান্দুরা বলেছেন ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট, অর্থাৎ অন্যের প্রশংসা বা অন্যকে রিইনফোর্সমেন্ট দেওয়া দেখে আমরা সেই কাজটা করতে উদ্গ্রীব হই। অর্থাৎ ক্লাসে তুমি যদি টিচার হও বা আপনি যদি টিচার হন, ক্লাসে যদি কিছু ছেলে মেয়ে হাত তোলে এবং কিছু উত্তর বলে, তাহলে তাদের যদি প্রশংসা করা হয়, অন্য ছেলে মেয়েরা উদ্গ্রীব হয় হাত তোলার জন্য, ওই প্রশংসা পাওয়ার জন্য, উত্তর বলার জন্য। কিন্তু তাদেরকে প্রশংসা করা হচ্ছে না, অন্যকে প্রশংসা করতে দেখে তারাও একই রকম কাজ করতে চায়। এটাকেই বান্দুরা বলছেন ভিকেরিয়াস রিইনফোর্সমেন্ট। আর যখন ওই ববডলকে যখন মারছিল, মডেলকে পানিশমেন্ট দেওয়া হচ্ছিল, এটা যারা দেখছিল
তারা কিন্তু বোবোডলের সামনে গিয়ে ওই অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে না। এটাকে বলা হচ্ছে ভিকেরিয়াস পানিশমেন্ট। কেউ হাত তুললে আমরা যদি তাকে বকাঝোকা করে দিই তাহলে অন্যরাও হাত তুলতে ভয় পাবে ক্লাসে। তো এটাকে বলা হচ্ছে ভিকারিয়াস পানিশমেন্ট। এটা নিজেদের লাইফেও আমরা ব্যবহার করতে পারি, বাড়ির ছোটো বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে। কেউ ভালো কাজ করলে তার সামনে তাকে যদি আমরা প্রশংসা করি, ওই বাচ্চাটাও ওই ভালো কাজটা করতে চাইবে। বা অন্য কেউ খারাপ কাজ করলে তাকে যদি আমরা নিয়ে বকাবকি করি তাহলে ওই বাচ্চাটাও ওই কাজটা করার থেকে বিরত থাকবে। তো এটাকে বলা হচ্ছে ভিকেরিয়াস রিইনফোর্সমেন্ট এবং ভিকেরিয়াস পানিশমেন্ট। 1965 সালে তিনি আবার এটার ফলো আপ করেন। কিভাবে করেন? 1965 সালে তিনি এই লার্নিং ভার্সেস পারফরম্যান্সের মধ্যে পার্থক্য তৈরি করার জন্য এটার ফলো আপ করেন। অর্থাৎ যে গ্রুপটাকে দেখানো হয়েছিল যে বোবোডলের ওপর যখন অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে মডেলটা, সেই মডেলটাকে বকাবকি করা হচ্ছে, তার ফলে সেই গ্রুপটাকে বোবোডলের সামনে ছাড়া হলে তারা অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছিল না। সেই গ্রুপটাকে নিয়ে যারা অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছিল তাদেরকে আবার বোবোডলের সামনে ছাড়া হয়েছে। এবং তারা যেহেতু আগের একটা অভিজ্ঞতা আছে, মডেল ওটাকে মারছিল কিন্তু মডেলকে বকাবকি করা হয়েছিল, তাই আমরা ওটাকে মারবো না। ভিকারিয়াস পানিশমেন্ট থেকে তারা শিক্ষা নিয়েছে যে আমাদেরও কাজটা করা ঠিক নয়। কিন্তু তার মানে এই নয় তারা শেখেনি, তারা মারাটা দেখেছে, তারা শিখেছে, ব্রেনে প্রসেস করেছে, ওটা মনে আছে। কিভাবে বুঝলেন? যেই তাদেরকে 2 বছর পরে রিইনফোর্সমেন্ট একটুখানি দেওয়া হলো যে ঠিক আছে তোমরা মারলে তোমাদেরকে একটা করে চকলেট দেওয়া হবে বা ভালো কিছু দেওয়া হবে, তারা মারতে শুরু করলো। তারা ভিকেরিয়াস পানিশমেন্ট দেখেছে, ভিকেরিয়াস পানিশমেন্ট তাদের মাইন্ডে ছিল, তাই তারা করেনি। অর্থাৎ তাদের কাছে কোনো রিজন ছিল না করার মতো এতক্ষণ, কারণ করলে তারা বকা খাবে ভাবছিল। কিন্তু তাদেরকে যখন বলা হলো, একটা রিজন দেওয়া হলো তোমরা এটা করলে এটা পাবে, তারা কিন্তু করতে শুরু করলো। তো এখানেই তিনি লার্নিং ভার্সেস পারফরমেন্সের মধ্যে পার্থক্য করলেন। লার্নিং মানেই পারফরমেন্স না। লার্নিং আমাদের হয়ে থাকতে পারে কিন্তু প্রপার রিজন ছাড়া আমরা সেটা পারফর্ম করি না। পারফর্ম করছি না মানেই আমরা লার্নিং হয়নি এমনটা না। যখন রিজন সামনে আসে তখন আমরা পারফর্ম করি। তাই লার্নিং কিন্তু আমাদের হয়ে থাকে, আমরা যখন দেখি এবং মেন্টালি সেটাকে প্রসেস করি আমাদের লার্নিং কিন্তু হয়ে থাকে। আমরা পারফরমেন্স তখনই করি যখন সামনে কোনো রিজন আসে, সামনে কোনো, যেরকম ধরো একটা ছেলে বা মেয়ে কোনো একটা মুভি দেখছে, মুভিতে কাউকে গালাগালি দেওয়া হচ্ছে এবং সে ধরো হিরো কাউকে গালাগালি দিচ্ছে, কটু কথা বলছে, কাউকে মারছে, সেটাকে আমরা বাহবা দিচ্ছি, সবাই বাহবা দিচ্ছে, হিরোকে ভালো করে দেখানো হচ্ছে। তার মানে কি বাচ্চাটা তাই করছে না? তাই করছে না, কারণ তার কাছে কোনো রিজন নেই এরকম গালাগালি দেওয়ার, মারপিট করার। কিন্তু ঠিক একই রকম মুভিতে যে কারণে গালাগালি দিচ্ছিল, মারছিল, ওই বাচ্চাটার লাইফে যেদিন ওই রকম রিজন আসবে সে কিন্তু সেম কাজ করবে। তার লার্নিং হয়েছিল, যেই রিজন পেলো সে পারফরমেন্স করলো। তো এটা কিন্তু আবার 1965 সালে তিনি ফলো আপ করে লার্নিং ভার্সেস পারফরমেন্সের মধ্যে পার্থক্য তৈরি করেন। তো এই যে পুরো 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 এক্সপেরিমেন্টেশনটা, এখান থেকে তিনি 4টে স্তরের কথা বলেন। আমরা কিভাবে শিখি তাহলে? তিনি প্রথমে বলেন আমরা এমনি এমনি শিখবো না, আমাদের অ্যাটেনশান দিতে হবে, অর্থাৎ অবজার্ভ করতে হবে, মনোযোগ দিতে হবে। আমরা কিসের প্রতি মনোযোগ দিই? যেটাতে আমাদের ইন্টারেস্ট থাকে সেটাতে আমরা মনোযোগ দিই এবং সেটা অবজার্ভ করি। এবং শুধু অবজার্ভ করলেই হবে না লার্নিং, সেটাকে রিটেনশান করতে হবে। রিটেনশান মানে মেমোরিতে স্টোর করতে হবে সেই ঘটনাটা, সেটার পুনরাবৃত্তি করতে হবে মেমোরিতে, রিটেনশান করতে হবে। এবং এইটা হচ্ছে লার্নিংয়ের পার্ট। কিন্তু এবার পারফরমেন্স হবে কিনা সেটা ডিপেন্ড করছে রিপ্রোডাকশান করা হচ্ছে কিনা, অর্থাৎ সঠিক রিজন পাওয়া যাচ্ছে কিনা। রিজন যদি আমরা পাই সেটা পারফর্ম করার, তাহলেই কিন্তু আমরা রিপ্রোডাকশান করি, সেই একই কাজ করে ফেলি। এবং সেই কাজ করার পর মোটিভেশান বা রিইনফোর্সমেন্ট পাওয়া যাচ্ছে কিনা, তাহলে ওই আচরণটা আরও শক্তিশালী হয়, বারবার করি আমরা। মোটিভেশান মানে একটা রিজন পাওয়া যাচ্ছে কিনা। তাহলে প্রথমে আমরা অ্যাটেনশান দিলাম, মানে আমরা কোনো কিছু অবজার্ভ করলাম, সেটাকে রিটেনশান করলাম, সেটাকে মেমোরিতে স্টোর করলাম, রিপ্রোডাকশান করলাম, সেটাকে হাতে কলমে করা হলো, তাহলে কি প্র্যাকটিক্যালি দেখা হলো করে। এবং তারপরে যদি আবার রিজন পাই বা শাবাশি পাই, রিইনফোর্সমেন্ট পাই, মোটিভেশান পাই, সেটা বারবার আমরা করতে পারি। এই 4টে স্তরের মধ্য দিয়ে কিন্তু আমরা শিখি। তাহলে অ্যাটেনশান দিতে হবে আমাদেরকে শেখার জন্য।
কার প্রতি অ্যাটেনশান দেবো? আমরা যদি সাকসেসফুল হতে চাই, যারা সাকসেসফুল হয়েছে তাদের প্রতি অ্যাটেনশান দেবো, তারা কি করেছেন সেটাকে অ্যাটেনশান দেবো। আমাদের ইন্টারেস্ট না এলেও আমরা ফোর্সফুলি নিজেদের অ্যাটেনশান ওখানে নিয়ে যাব। কোনো ভালো কাজ করছে দেখলে বাচ্চাকে দেখাবো, তার অ্যাটেনশান গ্র্যাব করার চেষ্টা করব, তাহলে সে ওটা অবজার্ভ করবে। এবং আমরা ধরো যারা নেট জিআরএফ পেতে চাও, যারা এসএসসি পেতে চাও, যারা অলরেডি সাকসেসফুল, তাদের লেখা পড়বো, তাদের পডকাস্ট দেখবো, তাদের ভিডিও দেখবো, তাদের কথা শুনবো, তাহলে কি আমার অ্যাটেনশান যাচ্ছে এবং সেটাকে মেমোরিতে স্টোর করব যে কী কী করেছে অ্যাকচুয়ালি, সেটা লার্নিংয়ের পার্ট। এরপরে রিপ্রোডাকশান করব, আমিও সেটা করার চেষ্টা করব, তাহলে কি আমার সেটা করতে করতে অভ্যাস হবে এবং তার ফলে আমি মোটিভেশান পাবো। আমি সেই কাজটা করলে নিজের মধ্যে একটা তৃপ্তি আসবে, ভালো লাগবে এবং রিজন কি আমার কাছে, আমাকে সাকসেসফুল হতে হবে, সেই রিজনটা বারবার মনে করবো, এটাই আমাকে মোটিভেশান দেবে। এই যে ওয়াচিং আ টপার ইজ নট স্টাডিং আনটিল স্টেপ 3, অর্থাৎ রিপ্রোডাকশানে আমরা যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কিন্তু পারফরমেন্স আসবে না। লার্নিং হতে পারে, সেটা কিন্তু মনে মনে থাকবে, রিপ্রোডাকশান হবে না। তাই একজন টপার, তাকে দেখছি শুধু, মেমোরাইজ করছি, তাহলেও কিন্তু হবে না, তার কাজগুলোও তো করতে হবে। 1-2 হচ্ছে অ্যাকোয়ার ইট, আমরা সেটা বুঝলাম, অ্যাকোয়ার করলাম। 3-4 স্টেপে হচ্ছে পারফর্ম ইট। তো যতক্ষণ না পারফর্ম করছি আমাদের প্রপার লার্নিং হবে না। আর এই 4টে স্টেজকে তিনি শর্টে বলেছেন ARRM। এ মানে অ্যাটেনশন, আর মানে রিটেনশন, আর মানে রিপ্রোডাকশান, এম মানে মোটিভেশান। তো এইভাবেই কিন্তু তিনি লার্নিংয়ের থিওরি বা আমরা কীভাবে শিখি সেটাকে প্রোভাইড করেন। এবার এখানে তিনি 4 ধরনের মোটিভেশানের কথা বলেছেন। আমরা যে লাস্ট স্টেজে বললাম 3 ধরনের মোটিভেশানের কথা বলেছেন। একটা কি, যেটা তুমি ডাইরেক্ট রিইনফোর্সমেন্ট পাবে, তুমি ভালো উত্তর দিলে বা ভালো কিছু করলে, তুমি ভালো খাবার খেলে, বা তুমি পড়াশুনো করলে নিজেকে ট্রিট দিলে, বা বাচ্চারা ভালো উত্তর দিল তাকে প্রশংসা করা হলো, শাবাশি দেওয়া হলো, চকলেট দেওয়া হলো, বা তুমি ভালো পড়াশুনো করলে পরীক্ষায় পাস করে গেলে, এটা হচ্ছে ডাইরেক্ট রিইনফোর্সমেন্ট। তো ডাইরেক্ট মোটিভেশান। আর একটা ভিকারিয়াস মোটিভেশান বা ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট, যেটা বললাম, তুমি যাকে মডেল হিসেবে ঠিক করেছো, সে তোমার সহপাঠী হতে পারে, তোমার রোল মডেল হতে পারে, তার সাকসেস দেখে বা তাকে কেউ প্রশংসা করছে দেখে তার কাজগুলো, ভালো কাজগুলো তুমি করতে চাইলে, সেটাকে বলা হচ্ছে ভিকারিয়াস। ভিকারিয়াস কেন? ভিকারিয়াস শব্দ একটা ল্যাটিন শব্দ, এই শব্দটার অর্থই হচ্ছে স্ট্যান্ডিং ইন ফর আদার, অর্থাৎ অন্যদের দেখে, অন্যদের প্রশংসা দেখে আমি নিজেকে তার সঙ্গে চরিত্রায়ন করছি, আমার মডেলের সঙ্গে, এবং আমি ওই প্রশংসা পাওয়ার যোগ্য মনে করছি, আমি সেই কাজটা করছি, সেটাকে বলা হচ্ছে ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট। আর হচ্ছে সেলফ, তুমি নিজেকে রিওয়ার্ড দিলে, একটা ডাইরেক্ট রিওয়ার্ড তুমি অন্য কারো কাছ থেকে পেলে, আর একটা ভিকারিয়াস অন্য কেউ রিওয়ার্ড পেলো সেটা দেখে তুমি করতে চাইছো, আর একটা সেলফ তুমি নিজেকে রিওয়ার্ড দিলে, যেটা বলছিলাম, তুমি ভালো পড়াশুনো করার পর নিজেকে একটা ট্রিট দিলে, নিজেকে একটা গিফট দিলে, বা নিজেকে তুমি একটা ভেতর থেকে গুড ফিল বা স্যাটিসফ্যাকশান ফিল করলে, সেটা হচ্ছে, বা প্রাইড ফিল করলে একটা টার্গেট ফুলফিল করার পর, সেটা হচ্ছে সেলফ মোটিভেশান। তো এই 3ভাবে আমরা কিন্তু মোটিভেশান পাই লাইফে। এবার তিনি 3 কাইন্ডস অফ মডেলের কথা বলছেন। একটা লাইভ মডেল, মানে সামনের থেকে যেরকম বাচ্চারা দেখছিল, তুমি সামনের থেকে তোমার বাবা মাকে দেখছো, টিচারকে দেখছো, বা বন্ধুবান্ধবদের দেখছো, এটা হচ্ছে লাইভ মডেল। ভার্বাল মডেল, তুমি কারো কথা শুনছো, পড়ছো, সেটা ভার্বাল মডেল। তুমি বিল গেটসের কথা ধরো পড়লে, তুমি বিবেকানন্দের কথা পড়লে, তুমি এপিজে আব্দুল কালামের কথা পড়লে, ভার্বাল মডেল। সিম্বলিক মডেল, তুমি কোনো ক্যারেক্টারের সঙ্গে, ধরো ফিল্মে শাহরুখ খান একটা ক্যারেক্টার, রাহুলের ক্যারেক্টার করেছে, সেই রাহুলের ক্যারেক্টার দেখে তোমার মধ্যেও প্রেম জাগছে, তো সেটা হচ্ছে সিম্বলিক মডেল। এই 3 ধরনের মডেলের কথা তিনি বলেন। আর একটা গুরুত্বপূর্ণ ধারণা দেন, রেসিপ্রোকাল ডিটারমিনেশন, অর্থাৎ আমরা যা শিখি সেটা রেসিপ্রোকাল হয়, সেটা সার্কেলে ঘুরতে থাকে, লুপে ঘুরতে থাকে। ফার্স্ট ডিপেন্ড করছে তোমার বিলিভ, বা তুমি চাইছো কি না ইন্টারেস্ট দেখাতে ভালো জিনিসের প্রতি। বাচ্চাদের জন্য তাদের বড়দের গাইড করতে হবে, এইটাতে ইন্টারেস্ট দাও, তাকে সেটা দেখাতে হবে। তোমার নিজের ক্ষেত্রে যারা আমরা বড় হয়েছি, তোমার বিলিফ কী, তোমার থটস কী, তুমি কোনটাতে ইন্টারেস্ট দেবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোনটা দেখে শিখবে। তুমি যদি ভালো জিনিসে ইন্টারেস্ট দেখাও, ভালো জিনিসকে অবজার্ভ করো, তুমি ভালো জিনিস শিখবে। তো পার্সনের উপর ডিপেন্ড করছে। এবার
পার্সন থেকে কি বিহেভিয়ার করছে, তুমি যেটা দেখবে সেই রকম করার চেষ্টা করবে, সেই রকম যেই করবে সেখান থেকে কি হবে, বিহেভিয়ার মানে হোয়াট ইউ ডু, পার্সন মানে তোমার বিলিফ, তোমার থটস, তুমি যেটাতে ইন্টারেস্ট দিচ্ছ সেখান থেকে তুমি সেটা করছো, বিহেভিয়ার। এবং সেখান থেকে কি হচ্ছে, যেই তুমি ওটা করবে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে, সবাই তোমার প্রশংসা করবে, তুমি ভালো ফিল করবে, তুমি পরীক্ষায় পাস করে যাবে, তুমি ভালো কিছু অ্যাচিভ করবে, তো তোমার জন্য এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো সেই এনভায়রনমেন্ট যেই চেঞ্জ হবে সেটা তোমার বিলিফটাকে আরও স্ট্রং করে দেবে, এবং তোমার বিলিফ আরও স্ট্রং হলে তুমি আরও ভালো আচরণ করবে, আরও এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, আরও বিলিফ স্ট্রং হবে। তো এটা সাইকেলে ঘুরতে থাকে। তাই তো যারা সাকসেসফুল হতে থাকে, অনেক সাকসেসফুল হতে থাকে, যারা একটা পরীক্ষায় পাস করে তারা অনেক পরীক্ষায় পাস করে, যারা কাজ করতে থাকে করতেই থাকে, তারা থামে না, টপ 1%-এর মধ্যে 5%-এর মধ্যে পৌঁছে যায়, কারণ তাদের বিলিফ, তারা ইন্টারেস্ট দেয়, তারা করতে পারবে এটা ভাবে, সেখান থেকে আচরণ করে, তারা তখন একটা পজিটিভ এনভায়রনমেন্ট পায়, সেই পজিটিভ এনভায়রনমেন্ট তাদের বিলিফকে আরও স্ট্রং করে, তখন আরও তারা আচরণ করে, আরও বিলিফ স্ট্রং হয়। এইভাবে কিন্তু সার্কেলে ঘুরতে থাকে এবং বড় হতে থাকে। তো তোমার ইন্টারেস্ট ভালো কাজে আনতে হবে এবং সেটা অ্যাকশনে পরিবর্তন করতে হবে, তারপরে দেখো কীভাবে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়। এনভায়রনমেন্ট যেই চেঞ্জ হবে তখন তোমার বিলিফ আরও স্ট্রং হয়ে যাবে, তুমি আরও ভালো কাজ করবে। তো সেটাই, ইউর বিলিফ শেপস হাউ ইউ অ্যাক্ট, ইউর অ্যাক্ট শেপ ইউর এনভায়রনমেন্ট হুইচ রিশেপস ইউর বিলিফ। এইভাবেই কিন্তু ঘুরতে থাকবে। তো এবং এই বিলিফ থেকে তিনি একটা ধারণা দেন, সেটার নাম সেলফ এফিকেসি। সেলফ এফিকেসি মানে বিলিভ ইন ইউর ক্যাপাসিটি। বিলিভ না আসলে কিন্তু আমরা সেই কাজটা পারফর্ম করতে পারবো না, সেই কাজটা পুরোপুরি শেখা হবে না। আমরা যারা বড় হয়েছি তাদের জন্য সেলফ এফিকেসি খুব গুরুত্বপূর্ণ। বিলিভ আনতে হবে, আই ক্যান ডু দিস, এবং সেটা অবজার্ভ করতে হবে, সেটাতে ইন্টারেস্ট দেখাতে হবে, তবেই সেটা কিন্তু করতে পারবে বান্দুরা থিওরি অনুযায়ী, এবং এটা প্রুভেন থিওরি ওয়ার্ল্ড ওয়াইড। সো এটাকে অত সহজভাবে নিও না। তুমি যদি প্রকৃত ইন্টারেস্ট আনতে পারো ভালো জিনিসে এবং অবজার্ভ করতে পারো এবং সেটাকে নিয়ে ভাবো, মেমোরিতে স্টোর করতে পারো, তুমি বাধ্য হবে ওই কাজটা করতে, অ্যাকশান নিতে। এবং অ্যাকশান তুমি নেবে কারণ তোমার কাছে রিজন আছে, তুমি সাকসেসফুল হতে চাও। যদি না চাও, রিজন যদি না পাও, তুমি অ্যাকশান নেবে না। আর নিজেকে যদি রিজন না দিতে পারো তাহলে তো সাকসেসফুল হতে পারবে না। তো তোমার মধ্যে যদি না সাকসেসফুল হওয়ার খিদে থাকে তাহলে তুমি পারফর্ম করবে না। আর এটাকেই বলা হচ্ছে সেলফ এফিকেসি, নিজের প্রতি বিলিভ, আই ক্যান ডু দিস। আর সেলফ এফিকেসি যদি না থাকে, আই এম জাস্ট ব্যাড এট দিস বলবে, আমি পারি না, তুমি গিভ আপ করে দেবে। তুমি যদি কোনো কিছু, বাবা এত পরিশ্রম তুমি কোনো একজন মডেলকে দেখলে সে খুব খাটছে, পরিশ্রম করছে, তার ফলে তার সাকসেস হয়ে এসছে, কিন্তু তুমি যদি সঙ্গে সঙ্গে তাকে দেখে বলো এত পরিশ্রম সম্ভব নাকি, আমি পারবো না, তাহলে তো তুমি গিভ আপ করে দিলে, তুমি পারবেই না। সত্যি সত্যি তোমার ব্রেন প্রসেসই করবে না ওইভাবে। তুমি যেই বলবে হ্যাঁ আমিও পারবো, ট্রাই করে তো দেখি, এবং যদি অ্যাকশান নিতে শুরু করো, আস্তে আস্তে এনভায়রনমেন্ট চেঞ্জ হতে থাকবে, তোমার বিলিভ বাড়তে থাকবে, আর অ্যাকশান আরও ভালো হতে থাকবে, যেটা একটু আগে দেখালাম, রেসিপ্রোকাল ডিটারমিনিজম। তো এভাবেই কিন্তু সেলফ এফিকেসি আমাদেরকে হেল্প করে সাকসেসফুল থেকে আরও সাকসেসফুল হতে। বলা হচ্ছে বিলিভ ইজ দ্য ফুয়েল, দ্য ওয়ার্ক ইজ দ্য সেম, বিলিভ ডিসাইডস ইফ ইউ কিপ গোয়িং। তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম সেখান থেকে তুমি যদি স্টুডেন্ট হও, তুমি এই থিওরিকে কীভাবে অ্যাপ্লাই করবে? নিজের মডেল চুজ করবে পারপাসিভলি, ফোর্সফুললি। যারা ভালো করছে তোমার ফিল্ডে বা তুমি যা করতে চাও তাদেরকে দেখবে, অবজার্ভ করবে, তাদের প্রতি ইন্টারেস্ট দেখাবে, তারা কি করছে না করছে সেটা ফলো করবে। এবং চুজ দ্য লুক, ডোন্ট জাস্ট ওয়াচ, শুধুমাত্র দেখলে হবে না, সেটা করতে শুরু করবে এবং ছোট ছোট স্টেপ নেবে, ডেলি টার্গেট ঠিক করবে তাদের মতো, এবং সেটাকে ফিনিশ করবে। তাহলে কি হবে, তুমি একটা তৃপ্তি ফিল করবে, যেটা তোমার এনভায়রনমেন্টকে চেঞ্জ করবে, সবাই তোমার প্রশংসা করবে, এনভায়রনমেন্টটা পজিটিভ হবে। আর চেঞ্জ না হলেও এনভায়রনমেন্ট চেঞ্জ করার চেষ্টা করবে, এবং সেখান থেকে কিন্তু তোমার সেলফ এফিকেসি বাড়বে বা নার্ভগুলো রিফ্রেম হবে, যেটা তোমাকে আরও কাজ করতে হেল্প করবে। তুমি যদি টিচার হও বা আপনি যদি টিচার হন, কীভাবে এই থিওরিকে প্রয়োগ করবেন? আপনাকে নিজেকে একজন মডেল হতে হবে ছাত্রছাত্রীদের জন্য, নিজেকে ভালো কাজ করতে হবে এবং ছাত্রছাত্রীদের ইন্টারেস্ট গ্রো করতে হবে আপনার প্রতি, বা
কোনো পিআর মডেল তৈরি করতে হবে। পিআর মডেল মানে কি, অন্য ছাত্রছাত্রীরা ভালো করলে, ভালো হ্যান্ড রিটেল হলে, ভালো পড়াশুনো করলে তাদের প্রশংসা করতে হবে, যাতে ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট পায় অন্য ছাত্রছাত্রীরা। এবং ছাত্রছাত্রীদের মধ্যে সেলফ এফিকেসি তৈরি করতে হবে, বিলিভ তৈরি করতে হবে যে তারাও পারবে। এক্সামের জন্য এখান থেকে আমরা কি কি শিখলাম বা কী কী, এক তো বিহেভিয়ারিজমের সঙ্গে কি পার্থক্য, বান্দুরার থিওরির, লার্নিং ভার্সেস পারফরমেন্সের মধ্যে কি পার্থক্য, একটা হচ্ছে অ্যাকোয়ারিং আর একটা শোয়িং ইট। পারফরমেন্সের দুটো স্টেজ আছে, শেষের দুটো, আর লার্নিংয়ের দুটো স্টেজ আছে। লার্নিংয়ের দুটো কী স্টেজ, অ্যাটেনশান আর রিটেনশান। আর পারফরমেন্সের দুটো স্টেপ, রিপ্রোডাকশান, মোটিভেশন। সেলফ এফিকেসি কী, ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট কী, 1986 সালে সোশ্যাল কগনিটিভ থিওরি কেন বলা হয়েছিল, কারণ এখানে মেন্টাল প্রসেস জড়িয়ে আছে। তুমি দেখবে এবং সেটাকে প্রসেস করতে হবে, স্টোর করতে হবে মেমোরিতে, তাই এটাকে কগনিটিভ থিওরি নাম দেন। রেসিপ্রোকাল ডিটারমিনিজম কী, ওই যে বললাম, সেলফ থেকে, বিহেভিয়ার থেকে, এনভায়রনমেন্ট থেকে আবার সেলফ বিলিভ। তারপরে ফোর্থ প্রসেস কি, স্টেজ, যে 4টে স্টেজ বললাম, ARRM এবং বোবোডল এক্সপেরিমেন্ট। এইগুলো যদি তুমি ভালো করে রাখো, তোমার কিন্তু পরীক্ষায় সব কোশ্চেন হয়ে যাবে। তো আমরা সব সময় দেখি কাউকে না কাউকে এবং দেখে শিখি, দেখে সেটাকে করতে হবে, করার ফলে আমরা দেখে সেটাকে মেমোরিতে স্টোর করতে হবে, তারপর অ্যাকশান নিতে হবে, তার ফলে আমরা মোটিভেশন পাবো, এনভায়রনমেন্ট চেঞ্জ হবে এবং ভালো করে করতে পারবো। তো সেইটাই কিন্তু আমাদের ফলো করতে হবে লাইফে এবং এভাবেই এগিয়ে যেতে হবে, তাহলে আমরা প্রত্যেকেই সাকসেসফুল হব। আজ থেকে যদি বান্দুরার থিওরি অনুযায়ী তোমরা চলতে পারো, তোমরা সাকসেসফুল হবে এবং আশা করি আর এই থিওরি কোনো দিন ভুলবে না। এই থিওরি নিয়ে কারো কোনো যদি ডাউট থাকে, এখনও কোশ্চেন থেকে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আমি রিপ্লাই দেবো, ইন ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার পরের ভিডিওতে, ভালো থেকো।